মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং শুভ সকাল জানাচ্ছি। আমরা আজকে আমাদের 13তম অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায়ে ছিলাম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের হেডলাইনটি হচ্ছে 1905 সালে দরিদ্র আইন কমিশন। আমরা দরিদ্র আইন নিয়ে আলোচনা করছি। আমরা 1349 থেকে আমাদের দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক আইন তৈরি করেছিল। আমরা জানি যে অধিকাংশ আইনগুলোই আমাদের সেই সময়কার ইংল্যান্ড, যাকে আমরা যুক্তরাজ্য হিসাবে চিনি অথবা পরিচিত, সেই দেশের বিভিন্ন রাজকীয় যে পরিষদ ছিল অথবা যারা শাসনভার পরিচালনা করত, তারা দরিদ্রদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদানের জন্য এই আইনগুলো প্রণয়ন করেছিলেন। তারই ধারাবাহিকতায় 1905 সালেও এরকমই একটি আইনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিংশ শতাব্দীর শুরুতে মাঝামাঝি পর্যন্ত ইংল্যান্ডে চরম দারিদ্র অবস্থা বিরাজ করেছিল এবং সেই দারিদ্র অবস্থায় প্রচুর পরিমাণে মানুষ বেকার হয়ে গিয়েছিল। এত বেশি পরিমাণে মানুষ বেকারত্ব হয়ে গিয়েছিল যার কারণে তারা দারিদ্র সীমার একবারে নিচে চলে গিয়েছিল এবং তারা তাদের বিভিন্ন ধরনের যে চাহিদাগুলো, প্রয়োজনীয়তাগুলো, সেগুলো তারা কোনোভাবেই পূরণ করতে পারতো না। তো আমরা এখানে কিছু পয়েন্ট উল্লেখ করেছি। তো আমরা যদি সেই অনুসারে আমরা যাই, তাহলে আমরা দেখি যে ইংল্যান্ডের এই দারিদ্রতার কারণে সেই সময়কার রাষ্ট্রীয় ব্যবস্থায় অথবা রাষ্ট্রীয় পরিচালনায় প্রশাসনকে, সরকারকে অনেকভাবেই রাষ্ট্রীয় যে কোষাগার ছিল অথবা রাষ্ট্রীয় যে গোডাউন ছিল, সেই গোডাউন থেকে দারিদ্রদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সহায়তা অথবা ত্রাণ দেওয়া হতো এবং বেকারত্ব এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল যার কারণে সেসব বেকারও নিরুপায় হয়ে সরকারের মুখাপেক্ষী হয়েছিল এবং তারপরে সরকার এক পর্যায়ে গিয়ে দেখলো যে কোনোভাবেই এই দারিদ্রতা এবং বেকারত্বকে নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম হচ্ছে না। তখন তারা দমন নিপীড়ন নীতি নিতে বাধ্য হয়েছিল এবং তারা দরিদ্রদের সাথে এবং বেকারদের সাথে অনেক অমানবিক আচরণ, অমানবিক ব্যবহার এবং তাদেরকে বিভিন্নভাবে শাস্তি প্রদান করে অত্যাচার নির্যাতন করতে শুরু করে। তার পরবর্তীতে আমরা দেখি যে ইংল্যান্ডের যে খনিগুলো ছিল, সেই খনিগুলো এক পর্যায়ে বন্ধ হয়ে যায় এবং এই খনিগুলোতে যে হাজার হাজার শ্রমিকগুলো কাজ করত, যেহেতু তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ছিল না, খনিগুলো বন্ধ হয়ে গেছিল, তার কারণে সেই সব লোকও তাদের চাহিদা এবং তাদের প্রয়োজনীয়তার জন্য সরকারের মুখাপেক্ষী হতে শুরু করে এবং সরকারের কাছে বিভিন্ন ধরনের আবেদন করতে শুরু করে। এই পর্যায়ে সরকার চেষ্টা করে যে কিভাবে এই দারিদ্রতা অথবা এইসব বেকার মানুষদেরকে সহায়তা দেওয়া যায় অথবা সেই সময়কার যে সেই অর্থনৈতিক অবস্থা অথবা দুরবস্থা আমরা যাই বলি না কেন, সেই অবস্থা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি, সেই চিন্তা ভাবনা থেকেই 1905 সালে একটি দরিদ্র আইন কমিশন গঠন করা হয়েছিল, যে কমিশনের মাধ্যমে নতুন ভাবে সেই সময়টাকে মোকাবেলা করার জন্য তারা চিন্তা ভাবনা করতে শুরু করেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পারি যে দরিদ্রদের জন্য 1905 সালে একটি দরিদ্র আইন কমিশন গঠন করা হয়েছিল এবং এই কমিশন দরিদ্রদের বিভিন্ন ধরনের সহায়তা, সেবা এবং তাদের যে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো ছিল, সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য অনেক ধরনের আইন, নীতিমালা অথবা সুপারিশ তারা তৈরি করেছিল এবং পরবর্তীতে এই দরিদ্র আইন কমিশন 1905 সাল দরিদ্রদেরকে বিভিন্নভাবে সহায়তা দিতে তারা শুরু করে এবং সেই যে চরম অবস্থা, সেই অবস্থা থেকে তারা ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করে। দরিদ্ররা তাদের দরিদ্র অবস্থা থেকে সচ্ছলতার দিকে ধাবিত হতে থাকে এবং বেকারদের জন্য প্রচুর পরিমাণে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সুবিধা করে দেওয়ার কারণে সেসব বেকারগুলো কর্মসংস্থানের সুযোগ হয়। তারা নিজেদের আয় উপার্জনের মাধ্যমে পরিবারের ভরণ পোষণ করার সুযোগ সুবিধা পায়। এইভাবে ধীরে ধীরে ইংল্যান্ডের সেই খারাপ অবস্থা স্বাভাবিক অবস্থার দিকে পরিবর্তিত হতে
শুরু করে। তো এটা ছিল আমাদের 1905 সালের দরিদ্র আইন কমিশনের একটি প্রারম্ভিক আলোচনা। মানে আমরা জেনে নিলাম যে আসলে কি কারণে 1905 সালের একটি দরিদ্র আইন কমিশন গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তো এখন আমরা আলোচনা করব দরিদ্র ত্রাণ বিষয়ক যে রাজকীয় কমিশন গঠন করা হয়েছিল এবং সেই রাজকীয় কমিশনগুলোতে কারা কারা কি দায়িত্বে ছিল এবং তারা কিভাবে সেই সময়টাকে তারা নিয়ন্ত্রণ, পরিচালনা অথবা মোকাবেলা করার যে বিভিন্ন ধরনের পদক্ষেপ, পরিকল্পনা সেগুলো তারা গ্রহণ করেছিল। তো আমরা পরবর্তী আলোচনায় সেই বিষয়গুলো এখন দেখব। ইংল্যান্ডের সেই সময়কার সেই উদ্ভূত পরিবেশ পরিস্থিতিতে অথবা দারিদ্রতার যে তীব্রতা, বেকারত্বের যে হার, সেই হারের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের বাধা অথবা রাষ্ট্রীয় যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। তো সেই সময়কার ইংল্যান্ডে নির্বাচনী একটি সময় চলে আসছিল এবং তখন লিবারেল পার্টি নামে একটি পার্টি ছিল। তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে অথবা ইশতেহারে তারা বলেছিল যে আমরা যদি এই নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে আমরা এই যে ইংল্যান্ডের যে বর্তমান অবস্থা, চরম দারিদ্রতা এবং বেকারত্বতা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব এবং তাদের জন্য সুন্দর সুন্দর আইন তৈরি করব এবং সেই আইনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো। ত্রাণ বিষয়ক যে রাজকীয় কমিশন, এই কমিশনের সভাপতি ছিল লর্ড হ্যামিল্টন এবং এই কমিটিতে ছিল 16 সদস্য বিশিষ্ট এবং এখানে রাজ পরিবারের কিছু সদস্য ছিল। তার মধ্যে মিস্টার বেট্রিস ওয়েব, হেলেন বুসাঙ্কে, আরো বিশিষ্ট রাজকীয় ব্যক্তিবর্গ এই কমিটিতে সদস্য হিসেবে ছিল এবং তারা বিভিন্নভাবে এই কমিশনটাকে তারা তদারকি এবং পরিচালনা করত। এবং তাদের পাশাপাশি এই কমিশনে আরো বিরোধী দলীয় অনেক নেতৃবৃন্দও ছিলেন। তারা সমন্বিতভাবে এই কমিশনটাকে তারা পরিচালনা করতেন। তো যাই হোক, তারা খুব সুন্দর সুন্দর পরিকল্পনা, আইন এবং দরিদ্র বান্ধব বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থেকেই মূলত তারা অনেক ধরনের ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতে শুরু করে এবং দরিদ্ররা তাদের বিভিন্ন ধরনের যে চাহিদা, প্রয়োজনীয়তা অথবা চরম অভাববোধ সেটা থেকে ধীরে ধীরে মুক্তি হতে থাকে অথবা তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হতে থাকে। তো আমরা এখন দেখবো যে কি কি ধরনের সুপারিশ সেই দরিদ্র আইন কমিশন 1905 সালে যে গঠন করেছিল তারা প্রদান করেছিল। তো রাজকীয় কমিশনের যে সুপারিশ সেগুলো যদি আমরা দেখি, গঠন
নম্বর হচ্ছে তিন নম্বরটা হচ্ছে প্রথমে আমরা তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করি, অভিভাবক বোর্ড গঠন এবং কাউন্টি পরিষদ গঠন। অভিভাবক বোর্ড গঠন করার মাধ্যমে তারা সমস্ত যে ইংল্যান্ডের যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে তারা তদারকি করতো, নিয়ন্ত্রণ করতো এবং তাদের যেসব রাজ্যগুলোতে কার্যক্রম অথবা সাব সেন্টার বলে আমরা অথবা তাদের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো কাজ করতো তাদেরকে তারা তদারকি অথবা নিয়ন্ত্রণ করতো এবং কাউন্টি পরিষদ গঠন করতো। আমরা জানি যে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলকে কাউন্টি হিসেবে বলা হতো এবং এখনো বলা হয়। তারপরে যদি দেখি শ্রমাগার বা দরিদ্রাগার বিলোপ সাধন, পূর্ববর্তী আইনগুলোতে দরিদ্রদের জন্য শ্রমাগার এবং দরিদ্রাগার ছিল। তো এটা হচ্ছে যে কোন দরিদ্র মানুষ যদি এই দরিদ্র আইনের মাধ্যমে কোন ধরনের সহায়তা অথবা সাহায্য পেতে আগ্রহী হয় অথবা পেয়ে থাকে, তাহলে অবশ্যই সে যদি সক্ষম হয় তাহলে তাকে অবশ্যই শ্রমাগারে যেতে হবে, অথবা দরিদ্রদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছিল সেই আবাসে গিয়ে তাদের বসবাস অথবা জীবনযাপন করতে হবে। এতে করে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে সেখানে যেতে বাধ্য হতো। এতে করে তাদের নিজস্ব যে ঘর বাড়ি ছিল সেগুলোতে অনেক ধরনের সমস্যা দেখা দিত, অথবা পরিবারের সাথে তাদের বন্ধন অথবা সম্পর্ক এত মধুর হতো না, অথবা অনেক দিন মাস বছর পর পর পরিবারের সাথে তাদের দেখা সাক্ষাৎ করার সুযোগ মিলত। তো এই অমানবিক যে একটা বিষয় ছিল সেই বিষয়টাকে দূর করার জন্য এটাকে বিলোপ সাধন করা হয়েছিল। মানসিক প্রতিবন্ধীদের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা, সেই সময় প্রচুর পরিমাণে মানসিক প্রতিবন্ধী দেখা দিতে শুরু করে, যেহেতু চরম দারিদ্রতা, বেকারত্ব, অভাব, অনটন, যার কারণে মানুষ মানসিকভাবে অনেক ধরনের অসুস্থতায় আক্রান্ত হতে শুরু করে। তো সেই সব মানুষদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য হাসপাতালে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করেছিল এই রাজকীয় কমিশন। দরিদ্রদের বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা সেবা, মানে যারা দরিদ্র তাদের জন্য হাসপাতালে চিকিৎসার
করার ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা অথবা চার্জ নেওয়া হতো না। বয়স্কদের জন্য জাতীয় পেনশন, মানে যারা বয়স্ক হয়ে গেছে, কাজ করার মতো যাদের শক্তি সামর্থ্য নেই, তাদেরকে জাতীয় যে পেনশন, মানে বয়স্ককালীন যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অথবা আর্থিক সুবিধা, সেই সুবিধা দেওয়ার জন্য এখানে সুপারিশ করা হয়েছিল। বেকার ও অক্ষমদের জন্য সাময়িক বীমা, মানে যারা বেকার মানে কর্মহীন তাদের জন্য সাময়িক, মানে ওই সময়গুলোতে যেন তারা তাদের যে কিছু প্রয়োজনীয় চাহিদাগুলো আছে অথবা পরিবারের যে বিভিন্ন ধরনের চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো তারা পূরণ করতে পারে, সেটার জন্য সাময়িক বীমা প্রদানের সুপারিশ করা হয়েছিল। বিনামূল্যে সরকারি কর্মসংস্থান সেবা, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দরিদ্ররা কোনো ধরনের সরকারি যে চার্জ ছিল সেই চার্জ না দিয়ে তারা বিভিন্ন ধরনের সেবা অথবা সহায়তা তারা পেত। আট নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, দরিদ্র, অসহায়, অক্ষম, বৃদ্ধ, পঙ্গু, তারপরে শিশুদের সামাজিক নিরাপত্তা। দরিদ্র, অসহায়, অক্ষম, বৃদ্ধ, পঙ্গু, শিশুদের সামাজিক নিরাপত্তা। আমরা জানি যে এই শ্রেণীর মানুষরা সমাজে বিভিন্ন নিরাপত্তাহীনতায় ভোগে অথবা সমাজে তারা বেশিরভাবে সমাজে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো তারা পায় না। আমরা জানি যে যারা দরিদ্র তারা তাদের মতামত, চিন্তা ভাবনা অথবা তাদের যে বিভিন্ন ধরনের সামাজিক ভূমিকা সেই ভূমিকাগুলো তারা পালন করতে পারে না। যারা অক্ষম তারা কাজ করতে না পারার কারণে তাদের যে চাহিদা, তাদের যে খাবারের যে ব্যবস্থাপনা সেটা তারা করতে পারে না। বৃদ্ধদের অনেকেই শয্যাশায়ী, বিছানাশায়ী রোগের সঙ্গে আক্রান্ত হয়ে থাকে এবং পঙ্গু যাদের বিভিন্ন প্রয়োজনীয় যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো তারা যথাযথভাবে পঙ্গু হওয়ার কারণে কাজে লাগাতে পারে না, যার কারণে তাদের জীবন জীবিকা নির্বাহী কোনো কাজ করতে সক্ষম হয় না। এবং আমাদের সমাজে অনেক ধরনের শিশু আছে, আমরা যাদেরকে এতিম শিশু বলি, পরিত্যক্ত শিশু বলি অথবা বিভিন্ন ভাবে সেপারেট চাইল্ড যাদেরকে আমরা বলি। তো সেই সব শিশুরা বিভিন্ন অসহায়তার মাধ্যমে জীবনযাপন করে। তাদের যেহেতু পারিবারিক কোনো সেই রকম সহায়তা না থাকার কারণে তারা বিভিন্ন ভাবে ছিন্নমূল হয়ে অথবা অমানবেত জীবনযাপন করে। তো এইসব শিশুদেরকে যেন রাজকীয় ভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়, তাদের পাশে এসে দাঁড়ায়। তার জন্য 1905 সালে যে রাজকীয় কমিশন তারা সুপারিশ করেছিল যে এই শ্রেণীর মানুষদের জন্য অবশ্যই যেন সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে এবং যে সহায়তাগুলো পেয়ে তারা সুস্থ স্বাভাবিক আরো অন্য যে 5-10 জন মানুষ আছে তাদের সাথে সমানভাবে সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে জীবনযাপন করতে পারে এবং তারা রাষ্ট্রের প্রতি যে তাদের একটি আনুগত্য অথবা রাষ্ট্রের যে তাদের প্রতি একটা দায়িত্ব এবং কর্তব্য সেটা যেন যথাযথভাবে তারা পালন করে, সেই বিষয়ে তারা এখানে সুপারিশ প্রদান করেছিল। তো যাই হোক, আমরা অনেক আলোচনা করেছি, আমরা আমাদের আলোচনা আজকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ আমরা জানি যে আমাদের সময় থেকে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। তো আমাদের এই আলোচনার পরিশেষে আমি বলতে চাই যে পৃথিবীটাকে একটা সময় আমাদের যে আমরা যে দেশটাকে নিয়ে আলোচনা করছি ইংল্যান্ড, সেই ইংল্যান্ড একটা সময় শাসন করত। তো পুরো পৃথিবীর অধিকাংশ রাজ্যগুলোই তাদের শাসনের অন্তর্ভুক্ত ছিল। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ভারত উপমহাদেশে এক সময় ইংল্যান্ডের অধীনস্থ থাকার কারণে আমাদের বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন ধরনের যে রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে যে আইনগুলো হচ্ছে সেই আইনগুলোতে ইংল্যান্ডের অনেক ধরনের প্রভাব এখনো রয়ে গেছে। তো আমরাও এখনো অনেক ধরনের যে আইনগুলো আমরা
তৈরি করি অথবা প্রণয়ন করি অথবা প্রণয়ন করা হয়েছে, সেসব আইনগুলোতে আমাদের ব্রিটিশ ল অথবা ইংল্যান্ডের যে আইনগুলো, সেই আইনগুলো চলে আসে অথবা এখনো বলবৎ আছে। তো যাই হোক, আমরা মনে করি অথবা আলোচনার পরিশেষে বলতে পারি যে হ্যাঁ, 1905 সালের যে রাজকীয় কমিশন, এটা সত্যিকার অর্থেই দরিদ্র এবং বেকার বান্ধব ছিল এবং বেকারদের এবং দরিদ্রদের জন্য তারা সত্যিকার অর্থেই উন্নয়নমূলক, কল্যাণমূলক তারা অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করেছিল, যার কারণে সেই সময়কার যারা দরিদ্র ছিল, বেকার ছিল, তারা সুষ্ঠু সুন্দরভাবে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো তারা পেয়েছিল। তো যাই হোক, আজকে আমরা আলোচনা এখানে রাখছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। এবং বর্তমান যে আমাদের করোনাকালীন যে বিভিন্ন ধরনের সচেতনতাগুলো আমাদের মেনে চলতে হবে, সেগুলো যেন আমরা অবশ্যই ঘরের ভিতরে বাইরে আমরা যেখানে যাই না কেন সেগুলো যেন মেনে চলি এবং আমাদের আশপাশে যারা আছে এই বিষয়ে সচেতন না, তাদেরকে সচেতন করে তুলি। আমাদের সবাই যেন আমরা একসাথে মিলেমিশে সুখী সুন্দর জীবনযাপন করতে পারি, সেই প্রত্যাশায় আমি আজকে আমার ক্লাস এখানে রাখছি। আগামী ক্লাসে আবার দেখা হবে।